তো আমাদের মনে হচ্ছে যে এটা অনেকটা আসলে জুজুর ভয়ে দেখিয়ে রাখা হয় সবসময়। আমার একজন আন্ডার কমান্ড, তার সাথে আমি কিংবা আমার সেক্রেটারি সে যোগাযোগ করতে পারবে না, এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে? এরকম হাস্যকর অভিযোগ আসলে জনসম্মুখে নিয়ে এসে নিজেদেরকেও হাসির পাত্রে পরিণত করা উচিত না। তিনি আলোর মতো পরিষ্কার যে রাজনৈতিক হস্তক্ষেপ বিসিবি নির্বাচনে হচ্ছে, বিএনপির একজন তিনি সরাসরি বলছেন যে তামিম ইকবাল আমাদের প্রার্থী বিএনপির। এটা তো জাতীয় নির্বাচন নাই, এখন তো দেশে তো আইনের শাসন আছে। আর কিন্তু আপনি বলতেছেন আমি দখল করব। যাদের বাংলাদেশকে আরো অনেক কিছু হয়তো দেয়ার ছিল, তাদেরকে আমরা অকালে হারিয়েছি রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে, এবং আমরা আরো কয়েকজনকে ভবিষ্যতে হারাতে যাচ্ছি। বিসিবি তো একটা স্বাধীন এবং স্বতন্ত্র সংস্থা, তো এবং এটা মূলত আইসিসির গাইডলাইন এবং এনএসসির গাইডলাইন অনুযায়ী চলে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন অনুযায়ী চলে। তবে সেই দিক থেকে এখানে আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি খুব বেশি কিছু রোল নেই। আমরা বিসিবিকে সহায়তা করছি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন যেন ওনারা করতে পারেন এবং একটা গুড ট্রানজিশন অফ লিডারশিপ যাতে হয়, সেই জায়গা থেকে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবিকে সহায়তা করে যাচ্ছে। একটা কোনো পদক্ষেপ নিলে সেটা আইসিসির নিষেধাজ্ঞা। আমরা তো 1 বছর ধরে কাজ করতেছি, আমাদেরও তো কমিউনিকেশন আছে উইথ আইসিসি অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল সবার সাথে। তো আমাদের মনে হচ্ছে যে এটা অনেকটা আসলে জুজুর ভয়ে দেখিয়ে রাখা হয় সবসময়, যে যারা ওই জিনিসগুলো কন্ট্রোল করে তারা এক ধরনের সবাইকে দূরে রাখার জন্য যে আইসিসি নিষেধাজ্ঞা দিবে এই করবে। যখন আমরা প্রথম আসলাম তখন আপনারা জানেন যে বিসিবির প্রেসিডেন্ট, তখনকার প্রেসিডেন্ট পলাতক, তখনও বলা হচ্ছিল যে প্রেসিডেন্টকে সরিয়ে দিলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। আসলে এখানে আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট, এবং এটা যদি তার গাইডলাইনের মধ্যে থাকে, তাহলে শুধু শুধু নিষেধাজ্ঞা দেওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি কোনো প্রকার কমিউনিকেশন না রেখে নিজের মতো কাজ করেন বা অতিরিক্ত প্রভাব বিস্তার করেন, যেটা আসলে আইসিসি গাইডলাইনকে অতিক্রম করে অথবা আপনার ক্রিকেট ইকোসিস্টেমকে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে সেটা হতে পারে। কিন্তু আমাদের এখন পর্যন্ত আইসিসির সাথে খুব ভালো যোগাযোগ। গত 2 মাস আগেও তো আমরা এসিসির জেনারেল মিটিং বাংলাদেশে সফলভাবে আমরা করলাম প্রথমবারের মতো। অনেকে বাধা দেওয়ার চেষ্টা করলো, সবগুলো দেশই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবগুলো দেশই অংশগ্রহণ করলো। তো আমাদের খুব গুড একটা রিলেশন আছে উইথ আইসিসি এন্ড কমিউনিকেশন আছে। ঈশ্বর হোসেন একটা কথা বলেছেন যে সবার মতো এনএসসি বা বিসিবির বর্তমান প্যানেলেরও একটা ক্যালকুলেশন আছে, এবং সেই ক্যালকুলেশনে যখন গিয়ে দেখেছে যে যারা মনোনয়ন হয়তো জমা দিয়েছেন বা আবেদন করেছেন তারা বা সেই ক্যালকুলেশনে হয়তো বর্তমানে যিনি বিসিবির প্রেসিডেন্ট আছেন তিনি হয়তো নির্বাচিত হতে পারবেন। বিষয়টা কি আমাদের এরকম? এটা তো নির্বাচন কমিশন এবং বিসিবি পিছিয়ে আছে। আমি যতদূর জানি যে কাউন্সিলর যারা ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সংগঠক যারা ছিলেন এবং ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে সবাই বারবার অনুরোধ করছিল যে এটা যেন একটু পেছানো হয়, কারণ আপনারা জানেন যে আমাদের ক্রীড়া পরিষদগুলোর এখন 7-9 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি আছে। কমিটির মিটিং করে রেজুলেশন করে একজনকে তাদের মধ্য থেকে কাউন্সিলর হিসেবে কমিটির সিদ্ধান্ত নিয়ে তারপরে পাঠাতে হয়। তো ডিসিদেরও নানা ধরনের দেখা যায় ব্যস্ততা থাকে, তো সব কিছু মিলে এগুলো একটু বিলম্ব হচ্ছিল এবং তারা আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছে যে, এবং তারা বিসিবির কাছে ইলেকশন কমিশনের কাছেও বারবার রিকোয়েস্ট করেছে ডিস্ট্রিক্ট ডিভিশন যে ক্রীড়া সংস্থা আছে সেখান থেকে এবং ক্লাবের পক্ষ থেকেও। ইভেন 2 দফায় পেছানো হলেও তো 2য় দফায় পেছানোর পরেও অধিকাংশ ক্লাবের কাউন্সিলর এসছে কিন্তু। তো যারা অভিযোগ করছেন তারাও তো ওই পেছানোর টাইমটাকে কাজে লাগিয়েছেন এবং কাউন্সিলর পাঠিয়েছেন, তাদের ক্লাব থেকেও পাঠিয়েছেন। তো ফলে এটা আমার মনে হয় যে এক ধরনের অভিযোগ দেওয়ার জন্য দেয়া, কিন্তু এই যে পেছানোর সময়টাকে আপনি ইউটিলাইজ করছেন। সো আপনি তো এটা আসলে বলার কোনো একটা পয়েন্ট মেক করে না। আর কোনো নির্বাচনে সাধারণত এই ধরনের নির্বাচনে এটা তো ওইরকম ম্যাসিভ ইলেকশন না যে লাখ লাখ মানুষ ভোট দিবে, এখানে কাউন্সিলর সিলেক্টেড অ্যান্ড দে উইল ভোট আর কি। তো এই ধরনের নির্বাচনে যারা স্টেক হোল্ডার তাদের অনুরোধে 2-1 দিন পেছানো আগানো এটা যেতে পারে, কিন্তু নির্বাচন যথাসময়ে না হবে। আমার নির্বাচন কমিশনের সাথে বিসিবির সাথে যেরকম কথা হয়েছে, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা এটাই যে যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে। এক্ষেত্রে আমরা একটা গুড ট্রানজিশন চাই, ট্রানজিশন অফ লিডারশিপ, এবং একই সাথে যথাসময়ে নির্বাচন না করলে সেক্ষেত্রে আইসিসির দিক থেকে একটা
নিষেধাজ্ঞা বলেন কিংবা যে কোনো ধরনের বিসিবি থেকে জানতে চাওয়া বলেন, অ্যাকশনের কথা বলেন, সেটা হতে পারে। তো ওদের খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে থাকে যে নিয়মিত নির্বাচনটা করা, একটা গুরুত্বপূর্ণ একটা ওদের নির্দেশনা এবং ইয়া থাকে। তো সেই জায়গা থেকে আমরা সঠিক টাইমে নির্বাচনটা করতে চাই। আর এখন যেরকম 10 জন দিয়ে মানে হাফ টিম দিয়ে বোর্ড চলছে, এভাবে তো আর বোর্ড চলতে পারে না, এটারনালি চলতে পারে না। তো সেই জায়গা থেকে যথাসময়ে নির্বাচন করাটা আমাদের একটা টপ প্রায়োরিটি। সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত একটা আদেশ নিয়ে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার ডিসি বরাবর যেই চিঠিটা দেওয়া হয়েছে, সেখানকার বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন কিনা? এক্ষেত্রে আমার মন্তব্য, আপনার মন্তব্য কিংবা যারা অভিযোগ দিচ্ছেন তাদের মন্তব্য কোনোটাই এখন আর ম্যাটার করে না, কারণ অলরেডি এই বিষয়টা কোর্টে যেহেতু চলে গেছে এবং কোর্টে প্রথমত এই চিঠির কার্যকারিতা মনে হয় 15 দিনের জন্য স্থগিত করা হয়েছিল। পরে সেই রায়টাকে স্থগিত করে বলা হয়েছে যে এই চিঠির কার্যকারিতা যথারীতি থাকবে। তো যখন কোর্ট একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, উই হ্যাভ নাথিং টু সে আর কি। তো কোর্ট তো বিসিবি সভাপতির যে চিঠি সেটাকে বৈধ বলেই নির্দেশনা দিয়েছে। তো সেখানে আমাদের আসলে আর এই বিষয়টা অলরেডি ডিসাইডেড বাই হাইকোর্ট, সো আমাদের আর কিছু বলার নেই আর কি। এই যে বারবার বলা হচ্ছে যে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে, এবং এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে বিএনপির একজন নেতা বলেছেন যে তিনি প্রয়োজনে বিসিবি ঘেরাও করবেন বা এই ধরনের কর্মসূচি দেবেন। যদি সেটা করা হয় তাহলে ক্রীড়া মন্ত্রণালয় কিংবা বিসিবি বা মানে আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের সাপোর্ট? না, হস্তক্ষেপটা কোথায় এটা তো বলতে হবে। আপনি যদি আমার রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলেন, হস্তক্ষেপ বলতে ওনারা যেগুলো বলেছেন আমি শুনেছি যে আমরা ডিসিদের সাথে কথা বলছি মন্ত্রণালয় থেকে। এখন মন্ত্রণালয় থেকে ডিসি একজন সরকারের একজন উপসচিব, অ্যাডমিন ক্যাডার, এবং একই সাথে আমাদের যে ক্রীড়া পরিষদ আছে, জাতীয় ক্রীড়া পরিষদ, সেদিক থেকে সে জাতীয় স্থানীয় ক্রীড়া পরিষদের, জেলা ক্রীড়া পরিষদ কিংবা বিভাগীয় ক্রীড়া পরিষদের সভাপতিও। তো আমার একজন আন্ডার কমান্ড, তার সাথে আমি কিংবা আমার সেক্রেটারি, মন্ত্রণালয়ের সেক্রেটারি বা মন্ত্রণালয়ের আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সে যোগাযোগ করতে পারবে না, এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে? এটা কোন জায়গায় আসলে আছে যে সে যোগাযোগ করতে পারবে না? এটা তো কোথাও, এবং আমি আমার এখতিয়ারের অধীনে যে কোনো কিছু করলে সেটাকে তো আপনি বলতে পারেন না যে সরকারি হস্তক্ষেপ, এবং এটা আপনি কোথাও প্রমাণও করতে পারবেন না, কোথাও চ্যালেঞ্জও করতে পারবেন না। যদি তাদের মনে হয় যে হস্তক্ষেপ করা হচ্ছে, এখানে তো ওনারা কোর্টে একটা বিষয় ওনাদের মনে হয়েছে যে এটা এরকম না, তো ওনারা ওই যে চিঠির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন, তো কোর্ট ভার্ডিক্ট দিয়েছে। ওনাদের যদি মনে হয় যে এখানে কোনো এরকম হস্তক্ষেপ হচ্ছে যেটা আইসিসি গাইডলাইনে ইয়ে হচ্ছে না, এটা প্রমাণসহ আইসিসির কাছেও যেতে পারে। এমন আমি একজন আমার অধীনস্থ একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, এরকম হাস্যকর অভিযোগ আসলে জনসম্মুখে নিয়ে এসে নিজেদেরকেও হাসির পাত্রে পরিণত করা উচিত না। এবং এরকম হাস্যকর অভিযোগ না কোর্টে টিকবে না আইসিসি শুনবে, এগুলোর জন্য তো আসলে কারোর কাছে কোনো সময় নেই। আপনি আমাকে সলিড এভিডেন্স দেন যে কোথায় হস্তক্ষেপ করা হচ্ছে। হস্তক্ষেপ কখন হয়? হস্তক্ষেপ হয় আপনি যদি সরকারের ক্ষমতা কাজে লেগে কোনো ক্যান্ডিডেটকে বলেন যে আপনি ইলেকশন করেন না, বা আপনি যদি কাউকে অপহরণ করে তুলে নিয়ে আসেন, যেটা ওই দিক থেকে হয়েছে অপহরণের অভিযোগে, এবং তিনি একটা ক্লাবের কাউন্সিলর ওনাদের পক্ষ থেকে। তো আপনার একজন কাউন্সিলর আরেকজন ক্রীড়া সংগঠককে ক্লাব দখল করার জন্য অপহরণ করছে, এটাকে বলা হয় এক্সটার্নাল মানে হস্তক্ষেপ। এবং আমাদের দিক থেকে যদি হস্তক্ষেপ হয় আপনারা প্রমাণ করেন, ইউ হ্যাভ কোর্ট, ইউ হ্যাভ আইসিসি, এবং আপনাকে তো প্রমাণ নিয়ে মানুষের কাছে হাজির হতে হবে। মুখের কথা আমিও এখানে অনেক কিছু ক্যামেরার সামনে বলতেই পারি, বাট ইট ডাজন্ট ম্যাটার। বিসিবি নির্বাচনে আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ আসতেছে বা না? মনে হওয়ার তো কিছু না, এটা স্পষ্ট, পরিষ্কারভাবে দিনের আলোর মতো পরিষ্কার যে রাজনৈতিক হস্তক্ষেপ বিসিবি নির্বাচনে হচ্ছে। আপনি বিসিবির নির্বাচন যেখানে 5ই আগস্টের পর বিশেষ করে আমাদের সাবেক 2 জন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যারা 2 জন রাজনীতিতে সরাসরি খেলোয়াড় অবস্থায় জড়িত হয়েছেন, এমপি হয়েছেন, তাদের পরিণতি বা তাদের ওইখানে জয়েন করার কারণে যে পরিবেশ হয়েছে, তারপরে মোটামুটি এটা একটা পিপলস কনসেনসাস এবং ফ্যানদের দিক থেকে একটা যে কোনো প্লেয়ার বা খেলা জিনিসটা, স্পোর্টস জিনিসটা রাজনীতির বাইরে থাকা উচিত।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকে আমাকে বলে যে আমার অমুক পার্টির সাথে বা তমুক পার্টির সাথে সখ্যতা আছে। আপনারা তো সবসময় তো ক্যামেরার সামনেই থাকে, আপনারা তো কখনো আমাকে দেখেন নাই বোধ হয় যে আমি বিসিবির প্রেসিডেন্ট বক্সে কোনো রাজনৈতিক দলের কাউকে সাথে নিয়ে গিয়ে খেলা দেখতেছি, বা আমার সাথে কাউকে আমি নিয়ে গেছি যে পলিটিক্যাল। আমি সবসময় চেষ্টা করেছি ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে, এবং আমি একটা এক্সাম্পল সেট করতে চেয়েছি যে আমাদের সময় ক্রীড়াঙ্গনটা রাজনীতি মুক্ত থাকবে। আগে কি হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, পরে কি হবে সেটা আমরা জানি না, হয়তো আমরা দেখব। তবে এবং এই ক্ষেত্রে এই একই জিনিস কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখবো, কিন্তু কথার কাজের মিলটা আমরা দুঃখজনকভাবে পাচ্ছি না। বিএনপির একজন সাবেক এমপি এবং সাবেক বিসিবির প্রেসিডেন্ট, তিনি সরাসরি বলছেন যে তামিম ইকবাল আমাদের প্রার্থী বিএনপির। এটা তো জাতীয় নির্বাচন না, এখানে তো নমিনেশন। ওনারা যেন সংবাদ সম্মেলন করে নমিনেশন দিচ্ছেন তামিম ইকবাল ভাইকে। তো এইটা একটু শঙ্কার বিষয় আমার জায়গা থেকে। এটা পলিসির জায়গা থেকে, ব্যক্তি এখানে ম্যাটার করে না। ওনারা যদি অন্য কাউকেও দিতেন আমি একই কথা বলতাম, যে রাজনীতির মানে খেলাধুলার রাজনীতিকরণ হওয়ার যেই ফলটা, সেটা তো আমরা দেখেছি বিগত সময়ে। সেখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু দুঃখজনকভাবে আমরা শিক্ষা নেই নাই। আমরা আবারও খেলাধুলাকে রাজনীতিকরণ করছি এবং স্পয়েল করছি, এবং সেটা একটা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে করা হচ্ছে, এবং সেই নাম ব্যবহার করে এখানে ক্রীড়া সংগঠকদেরকে অপহরণ করা হচ্ছে, যেটা খুবই অ্যালার্মিং। এবং সেই রাজনৈতিক দলের ব্যানারে এসে এক ধরনের দখলদারি মানসিকতার জায়গা থেকে আপনি দেখেন, আপনি একটা নির্বাচন হচ্ছে, আপনার যদি নিয়মতান্ত্রিকভাবে যদি আপনার মনে হয় যে ওকে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, আপনি কোর্টে আপনারা গেছেন, আপনি আইসিসির কাছে যেতে পারেন। এখন তো দেশে তো আইনের শাসন আছে, কিন্তু আপনি বলতেছেন আমি দখল করব, আমি ঘেরাও দিব। তো দিজ আর নট ডেমোক্রেটিক স্পিরিট। হ্যাঁ, তো এবং আপনারা অপহরণ করছেন। তো আমার মনে হয় এই জিনিসগুলো স্পোর্টসে না আসলে পরিবেশটা আরও সুন্দর থাকতো। তো আমার এখনও আহ্বান থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি যে স্পোর্টসটাকে আপনারা পলিটিক্সের বাইরে রাখেন। আপনাদের সম্পর্ক থাকতে পারে স্পোর্টসে, যারা কাজ করে তাদেরকে আপনারা প্রমোট করেন, বাট এটা পলিটিক্সে যেখানেই গেছে সেখানে স্পোর্টসের অধপতন ছাড়া কিছু হয় নাই। আমরা দেখছি বিগত সময়ে কীভাবে নষ্ট হয়েছে। যাদের বাংলাদেশকে আরও অনেক কিছু হয়তো দেয়ার ছিল, তাদেরকে আমরা অকালে হারিয়েছি রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে, এবং আমরা আরও কয়েকজনকে ভবিষ্যতে হারাতে যাচ্ছি সেটা। এবং বাংলাদেশের ফ্যানরা কিন্তু এটা খুব ভালোভাবে নেয় নাই যে একজন তারকা প্লেয়ার সে আসছেন একটা রাজনৈতিক দলের মোড়কে বিসিবির। তো এইটা অ্যাজ এ নট এ অ্যাডভাইজার, একজন ফ্যান হিসেবেও আমার চাওয়া এবং আহ্বান থাকবে যে স্পোর্টসটাকে আপনারা রাজনীতির বাইরে রাখেন। ফারুক আহমেদ সাবেক বিসিবি। না, এখানে নির্বাচন যদি কেউ করতে চান নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে আসেন, কাউন্সিলর হন এবং ডিরেক্টর হতে চান বা হয়ে যান, সেক্ষেত্রে তো আমাদের আসলে কিছু করার নেই, বা কিছু এটা নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে কেউ আসলে আসতে পারে। আমাদের তখন আমি স্পষ্টভাবে বলেছি যে এখানে অন্য কোনো কারণ ইনভলভ ছিল না, এটা জাস্ট পারফরমেন্সের কারণে আমাদের সরকারের মনে হয়েছে, এবং সরকার এটা পুনর্মূল্যায়ন করার সুযোগ ছিল, সরকার পুনর্মূল্যায়ন করেছে। সরকারের যেই নমিনেশন করা ডিরেক্টর, এটা সরকার পরিবর্তন এনেছে। এবং এবারও নির্বাচনের সময় আমাকে বলা হলো যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট ইলেকশনের আগে আমাকে দুইজনকে অ্যাজ এ ডিরেক্টর নমিনেশন দিতে হবে। এটা এনএসসির চেয়ারম্যানের কোটা থেকে দুজনকে। তো সেটা আবার আমরা গুড ফর ক্রিকেট যাদেরকে মনে হবে আমরা একটু অ্যাসেসমেন্ট করছি, তো সেখান থেকে আমরা এবারও দুইজনকে দিব। তো এটা জাস্ট একটা ওইরকম প্রক্রিয়ারই অংশ ছিল। এখন উনি যদি নির্বাচন করে আবার আসতে পারেন তাহলে আসবেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতেও আপনি কাউকে বাধা দিতে পারেন না, কিংবা সেক্ষেত্রে তো তাহলে তার আবারও সভাপতি হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। আমরা জানি না নির্বাচনে কি হবে, কাউন্সিলররা কাকে ভোট দিবে, ডিরেক্টররা কাকে ভোট দিবে, এটা তো তাদের বিষয়। আর ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া নিয়ে তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে সে মানে গুড থিং করেছে নাকি ব্যাড কিছু করেছে, সেটা ছিল না। এটা এই প্রক্রিয়া নিয়েও কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং কোর্টে চ্যালেঞ্জ হয়ে সেই চ্যালেঞ্জও টিকে নি, এবং সেখানেও কোর্টের ভার্ডিক্ট এসেছে যে ক্রীড়া মন্ত্রণালয় পারে তার নমিনেশন মানে কি, আপনি মনোনয়ন দেওয়ার ক্ষমতা যার, মনোনয়ন ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও তার। যেমন
এখন টিভি আপনাকে চাকরি দিয়েছে, চাইলে চাকরি নিতেও পারে, তাই না? তো ওই নমিনেশনটা এনএসসি দিয়েছে, এনএসসি আবার তার পুনর্মূল্যায়ন করে সে নমিনেশনটা ফিরিয়ে নিয়েছে এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে কোর্টেও কিন্তু এটা ডেকে নেয়। সো এটা কথা বলার সময় অ্যাটলিস্ট খেয়াল রাখা দরকার যে আসলে এটার ফ্যাক্টটা কি। তো ফ্যাক্ট যেহেতু একবার কোর্ট থেকে ভার্ডিক্ট চলে আসার পর আমার মনে হয় না সেটার বিরুদ্ধে কারো বক্তব্য দেওয়াটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। আসলে তখন আপনারা ছিলেন, এক্স ক্যাপ্টেন ছিলেন ফারুক আহমেদ, তো সেই জায়গা থেকে তার যেই সম্মান বা মর্যাদা, ওই মর্যাদার জায়গা আসলে মানে এরকম কোনো কিছু মনে করেন? না, আমরা কথা বলেছি। এখন দেখেন এই জিনিসগুলোতে আমার মনে হয় আমাদের আরো অনেক প্রফেশনাল হওয়া উচিত। ফারুক ভাইয়ের অপসারণের একদিন আগেও এখানে আমাদের কথা হয়েছে। তো এই জায়গাগুলোতে খুব প্রফেশনালি আসলে কাজ করা দরকার। আপনি যদি এখানে আবেগ বা ইয়ার দিয়ে যদি আমরা বিবেচনা করি, স্পোর্টসটা এখন খুবই প্রফেশনাল এবং সায়েন্স বেসড জায়গায় চলে গেছে। সেটাকে আমরা আবেগ দিয়ে তো চালাতে গেলে এটা ভুল হবে, ভুল স্ট্র্যাটেজি হবে। তো এটা একটা প্রফেশনাল ডিসিশন। আমার মনে হয় ফারুক ভাইও এটাকে খুব এটা হয় মানুষের পার্সোনালি অ্যাগ্রিভড হওয়ার বিষয় থাকে, কিন্তু তারপরেও উনি এটাকে পজিটিভলি নেবেন। কিন্তু আমাদের দিক থেকে কিন্তু আমরা বা আমি কোথাও ফারুক ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলা এরকমটা হয় নাই। আমাদের মনে হয়েছে যে ওই মুহূর্তে ওই সময়টাতে এনএসসির নমিনেশনটা পুনর্বিবেচনা করার প্রয়োজন ছিল, আমরা পুনর্বিবেচনা করেছি এবং বিগত ওই সিদ্ধান্ত পরিবর্তনের পরে যিনি প্রেসিডেন্ট হয়ে এসছেন ডিরেক্টরদের ভোটে, বিগত 3 মাসে তার কাজ দেখলে আপনারা বুঝবেন যে আমাদের সিদ্ধান্ত কতটুকু ঠিক ছিল বা কতটুকু ভুল ছিল। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনীতির প্রভাব মুক্ত করার জন্য আসলে কি কোন কোন বিষয়গুলো জরুরি, আরেকটু স্পেসিফিক? এটার জন্য আসলে জরুরি সকল রাজনৈতিক দলের এক্ষেত্রে সদিচ্ছা, গুডউইলটা প্রয়োজন এবং এটা তাদের দিক থেকে এনশিওর করাটা প্রয়োজন। আমি আমার দিক থেকে এনশিওর করার চেষ্টা করেছি, আমরা এক্সাম্পল সেট করার চেষ্টা করেছি। বাংলাদেশে প্রথমবারের মতো বিসিবিতে রাজনৈতিক বিবেচনা ছাড়া কেউ এসে বিসিবির সভাপতি হয়েছে, 2 জন হয়েছে বাংলাদেশে, এটা ফার্স্ট টাইম। সামনে হবে কিনা জানি না, কিন্তু আগে তো কখনো হয় নাই। তো কিন্তু রাজনৈতিক দলগুলা যদি এক্ষেত্রে তাদের সদিচ্ছা না থাকে তাহলে অচিরেই এটা আবার রাজনীতিকরণ হবে। তো আমার মনে হয় কিছু জায়গায় অ্যাটলিস্ট বিসিবি বা ক্রিকেট, ফুটবল এগুলো তো আমাদের ন্যাশনাল অ্যাচিভমেন্টের জায়গা। তাদের তো পৃথিবীর বুকে বাংলাদেশকে, অনেক দেশকে আমরা চিনি শুধু ফুটবলে ওয়ার্ল্ড কাপে ভালো করার কারণে। যেমন ক্রোয়েশিয়া দেশটাকে হয়তো অনেকে চিনতই না, ছোট একটা দেশ, 22 লাখ 23 লাখ জনসংখ্যা, বাট ফুটবলে ফাইনাল খেলার কারণে ক্রোয়েশিয়াকে এখন সবাই চিনে। তো এইটার মধ্য দিয়ে বাংলাদেশের জাতিগতভাবে এবং দেশ হিসেবেও মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ আছে। তো এই জায়গায় আমার মনে হয় অ্যাপ্রোচটা দলীয় কিংবা রাজনৈতিক এই ক্ষুদ্র বিবেচনার বাইরেও ন্যাশনাল জায়গা থেকে চিন্তা করা উচিত, জাতির এবং ন্যাশনের একটা অ্যাচিভমেন্টের জায়গা থেকে চিন্তা করা উচিত। তাহলে আমরা একটা ওয়াইড আই দিয়ে বিষয়টা বিবেচনা করতে পারবো। ধরুন ফারুক এবং তামিম ইকবাল 3 জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে গেল, মানে হুইচ ওয়ান ইউ চুজ অ্যাজ এ বিসিবি প্রেসিডেন্ট? আমি তো কাউন্সিলর না, আমি যদি টাফ এটা সিলেক্ট করা, কিন্তু আমি যদি ডিরেক্টর হতাম, আমার যদি ভোট থাকতো আমি বুলবুল ভাইকে ভোট দিতাম। তবে এখানে আমার মনে হয়, আমি জানি না যে আমার জানার মতে ফারুক আহমেদ ক্যান্ডিডেট না, মানে প্রেসিডেন্টের জন্য না, ডিরেক্টর হয়তো হতে পারেন। ডিরেক্টর তো 25 জন হবেন। তো প্রেসিডেন্টের যে 2 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত ক্যান্ডিডেটশিপ ঘোষণা করেছেন, আমিরুল ইসলাম বুলবুল ভাই এবং তামিম ইকবাল, আমার মনে হয় যে 2 জনের যে কেউ যদি জিতে আসেন, আমি মনে করবো যে এটা আমার জন্য একটা উইন, যে কেউ জিতলেই। কারণ ক্রীড়াঙ্গনে এই যে বিরাজনীতিকরণের যে কথাটা আমরা বলছিলাম, যে অন্তত এতটুকু ইকোসিস্টেম আমরা বিল্ড করতে পেরেছি, এতটুকু কনসেনসাস আমরা বিল্ড করতে পেরেছি যে একটা রাজনৈতিক দলও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে দিচ্ছেন। তো স্পোর্টসের মানুষজনের কাছেই থাকছে, ডিসপাইট অফ যে আদার ডিরেক্টরসরা কারা আসেন তারা বা স্পোর্টসের মানুষজন কিনা বা তারা সংশ্লিষ্ট লোকজন কিনা, তারা স্পোর্টসে ভ্যালুয়েট করতে পারবেন কিনা। কারণ বোর্ড তো শুধু প্রেসিডেন্টের না, সবার নজরটা গ্ল্যামারটা থাকে প্রেসিডেন্টের দিকে, বাট ডিরেক্টরসরা প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ফুল সুইংয়ে কাজ না করে তাহলে আপনি একটা ভালো আউটপুট বোর্ড থেকে, টিম থেকে আনতে পারবেন না। তো আমার মনে হয় যে ডিরেক্টর হিসেবে কারা আসছেন সেটাও একটু দেখা দরকার, সেখানেও একটু মিডিয়ার থাকা দরকার, নজর থাকা দরকার, এবং আমরা একটা ভালো টিম যাতে নেক্সট আসে
সেদিকে কাউন্সিলররা ভোট দেওয়ার ক্ষেত্রেও সেটা আশা করি বিবেচনা করবেন। ভালো একটা টিম যদি ক্রিকেট বোর্ডে হয়, এই মানে মাঠে খেলতে হলে তো বেস্ট টিম লাগে, তো বোর্ডে আমার মনে হয় বেস্ট টিম লাগবে, যে বাংলাদেশের ক্রিকেটকে আগামী 4 বছর তো এই বোর্ড দায়িত্ব পালন করবে, নির্বাচিত বোর্ড আগামী 4 বছরে একটা বেটার জায়গায় রেখে যাওয়ার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।